আমি অধ্যাপক ডক্টর মধুসূদন রায় আজকে আপনাদের সামনে স্পন্ডিলাইটিসের কারণ সম্পর্কে এবং এর চিকিৎসা সম্পর্কে কিছু বলবো। আজকে আমরা আলোচনা করব স্পন্ডিলাইটিসের কি কারণে হয়, কারণগুলো নিয়ে কিছু আলোচনা করি আমরা। আর গত তারিখের বক্তৃতা যারা শুনেছেন তারা সেখান থেকে শুরু করলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। স্পন্ডিলাইটিস বলতে আমরা হাড়ের যে ক্ষয়গুলো বুঝাই, সেই হাড়ের ক্ষয়গুলো কেন হয় সেটার কারণগুলো হলো, আমাদের যদি শারীরিকভাবে দেখা যায় ক্যালসিয়ামের অভাব হলে 40 বছরের পরে 50 বছরের পরে প্রত্যেকটা মানুষের ক্ষয় চলে আসে, হাড়ে ক্যালসিয়ামটা কমে যায়। সেই জন্যই এই হাড়ের ক্ষয়টা 40-50 বছরের পরে বেশি দেখা যায়। এছাড়াও যারা বেশি বোঝা টানে, মাথায় বোঝা টানে, যাদের শরীরের ওজন বেশি, যারা বেশি পায়ে হাঁটে, তাদের এই স্পন্ডিলাইটিসটা বেশি হয়। তো আমরা যদি একটু সচেতন হই তাহলে স্পন্ডিলাইটিস থেকে সহজে আমরা বাঁচতে পারি। দেখা গেল যে একটা লোক যার বোঝায় এত বেশি ভার বোঝা নেয়, খুব শক্তি দেখায়, তার এক সময় এই হাড়ের ক্ষয়টা দেখা দিতে পারে। তাহলে যদি একটু পরিমাণ মতো নেয় তাহলে সেখানে হবে না। এবং প্রত্যেকটা মানুষের একটা ওজন এবং উচ্চতা, একটা ব্যালেন্স থাকে। সেই উচ্চতার চেয়ে যদি তার শারীরিক ভার বেশি হয় তাহলেও পায়ে তার ভরটা কম পায়, সেখানেও দেখা যায় হাড়ের ক্ষয়টা আস্তে আস্তে হতে থাকে। সেখানেও স্পন্ডিলাইটিসের কথাই আমরা বলে থাকি। এই স্পন্ডিলাইটিসের মূল কারণটা হলো বেশি পরিশ্রম করা, বেশি যাদের পায়ের জোর বেশি, কোমরের জোর বেশি লাগা, যেসব কাজগুলো যারা বেশি বোঝা টানে, ভার জিনিস টানে, তাদেরই এগুলি হয়। তাহলে আমরা ক্যালসিয়ামটা 50-এর পরে আমরা বিশেষ প্রয়োজন বোধ করতে পারি। কিন্তু ক্যালসিয়াম খাওয়ার মধ্য দিয়ে, আমরা খাবারের মধ্য দিয়ে যদি ক্যালসিয়ামটা তৈরি করতে পারি, যে খাবারটা খাইলে আমরা ক্যালসিয়ামটা বেশি পাইতে পারি, ভিটামিন ইটা পেতে পারি, ভিটামিন এটা পাইতে পারি, এইসব খাবারগুলো যদি আমরা খাই তাহলে এই রোগ থেকে অনেকেই নিষ্কৃতি পেয়ে থাকে। আর চলার সময় খেয়াল করে চলতে হবে যাতে উঁচু নিচু জায়গায় না হাঁটা হয়। পায়ে যদি জুতা, পঞ্চ জাতীয় জুতা পরেন তাহলে পায়ের চাপটা, কোমরের চাপটা, ঝাঁকিটা বেশি লাগবে না। আশা করি আপনাদের এই রোগ সম্পর্কে কিছু ধারণা আসছে। কিন্তু এই রোগগুলোর আরও কিছু দৃষ্টি আমি আপনাদেরকে সামনে তুলে ধরছি। হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে আমি আপনাদেরকে বলি, এই রোগগুলোর যে কারণগুলো আছে এটা সার্বিক সবাই জানে। তাছাড়াও হোমিওপ্যাথিতে যে মাইজম একটা শব্দ আছে, সেই মাইজম যদি তার বেশি প্রভাব সৃষ্টি করে তাহলে তারই হাড়ের ক্ষয়টা বেশি হয়। সেই কারণে যারা অপারেশন করেছেন তারপরেও তার আবার দেখা দিছে ভালো হয়েছে, এরকম শিওর দেওয়া যাবে না। কিন্তু কোনো চিকিৎসাই তার ভালো একটা রেজাল্ট দিতে পারে না। কিন্তু সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনার পাশে একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, যাওয়ার পরে তার যদি এই সম্পর্কে ভালো ধারণা থাকে তার চিকিৎসা নেন। দেখবেন আপনারা এই অপারেশন থেকে, ইলেকট্রিক হিট থেকে, ব্যায়াম, এটা সার্বিকভাবে আপনাকে করতেই হবে। তাহলে দেখবেন যে আপনার রোগগুলো সহজেই আরোগ্য হতে পারেন। তাই আমি বলছি যে হোমিওপ্যাথি চিকিৎসাটাকে আপনারা কাছে সহজে গ্রহণ করতে পারবেন। আপনি উপকৃত হলেই আপনি জানেন না বিধায় আপনারা সেখানে প্রথমে যান না। প্রথমে পেইন কিলার খান, পেইন কিলার খাওয়ার পর দেখা গেছে যে তাদের কিডনির সমস্যা হচ্ছে। তাহলে আমরা চিকিৎসা জগতে এসে পেইন কিলার খেয়া 6 ঘন্টা ভালো থাকবো, 12 ঘন্টা ভালো থাকবো, ভালো নাও হইতে পারে। কিন্তু তার মূল জায়গাটা যদি হাড়ের ক্ষয়টা যদি ফিল আপ না হয় তাহলে কোনোদিনই স্পন্ডিলাইটিসের রোগী ভালো হয় না। অথচ হোমিওপ্যাথি চিকিৎসায় ভালোভাবে বলছি যে আপনাদেরকে সহজ করে বলছি,
আপনারা অবহেলা না করে কাছে একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, যা দেখেন যে আপনার চিকিৎসাটা কত সুন্দর হয়। তারা মাসবেটিক ধরে আপনার চিকিৎসাটা দিলে এবং শক্তিকৃত ওষুধ দিয়ে তারা সহজেই আপনাকে ভালো করতে পারে। আপনারা যারা হাতটা উঁচু করতে পারতেছেন না, হাত ব্যথা, পাটা উঁচু করতে পারেন না, হাঁটতে পারেন না, এরকম কৌশলগত অনেক রোগ আছে, ইনজেকশন দিচ্ছেন, 2 বছর 3 বছর ধরে চিকিৎসা করতেছেন, ভালো হচ্ছে না, এদেরকে আমি অনুরোধ করব আপনারা একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, যাওয়ার পরে তার চিকিৎসাটা নেন, দেখেন আপনারা কি হয়, তাহলেই দেখবেন যে আপনার উপকার হয়েছে। সেই উপকারটুকু আপনারা জনগণকে জানাইতেই পারেন, আপনি যদি উপকার পান নিশ্চয়ই আপনি জানাবেন। এইভাবেই হোমিওপ্যাথি ঘরে ঘরে পৌঁছে যাবে। যাই হোক, আমি আর এই ব্যাপারটা নিয়ে বেশি কথা না বলে আমি আপনাদেরকে বলছি, স্পন্ডিলাইটিসের রোগীরা নিয়মিত একটু ব্যায়াম করবেন, নিয়মিত খাবারটা খাবেন, নিয়মিত চলাফেরা করবেন এবং হাঁটাহাঁটি খুব ধীর গতিতে সমান জায়গায় হাঁটবেন, তাহলেই আপনি অনেক আরাম পাবেন। অনেকে রুগী গরম সেঁক দিলে আরাম পায়, অনেক রুগী গরম সেঁক দিলে আরাম পায় না, তারা ঠান্ডা দিলে আরাম পায়। এই যে গরম ঠান্ডা বিচার করবে ডাক্তার। আপনার রুগী আপনার কী করলে ভালো লাগে কথাগুলো ডাক্তারকে বলবেন, তাইলেই যথেষ্ট। তা আশা করি আপনাদের স্পন্ডিলাইটিস নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই, এত ভয়ের কিছু নেই, বিদেশ যাওয়ার দরকার নেই। বিদেশ যাওয়ার আগে আপনারা এই চিকিৎসাটা করে যান। আমি দেখেছি আমার জীবনে বহু রুগী এই অবস্থায় ভালো হয়েছে। ধন্যবাদ।